রোডম্যাপ সামনে আসবে, কিন্তু নির্বাচন হবে কিনা বা নির্বাচনে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যে দলগুলো গণতন্ত্রের পথে উত্তরণের জন্য যা করণীয় একটি নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সন্দেহ সংশয় এখনো রয়ে গেছে। এমনকি জুলাই সনদ নিয়েও সংশয় রয়ে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তির দাবি আছে, পিয়ারের দাবি আছে, যে দাবিগুলো আসলে সুরাহা এখনো হয়নি। আলোচনা যদিও চলমান, আমরা একটু আজকের আলোচনায় বোঝার চেষ্টা করব যে কথাগুলো সামনে আসছে। সংস্কার নিয়েও আমরা শুনেছি যে সংস্কারকে চড়ুই ভাতি খেলা ছিল কিনা, এরকম মন্তব্য কেন আসছে আমরা বুঝবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর, ধন্যবাদ আপনাকে। এবং আরও আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রোডম্যাপ সামনে আসছে, কতটুকু প্রস্তুতি অন্যান্য দলগুলোর আছে একটু বোঝার চেষ্টা করব। জুলাই সনদ নিয়েও কথা বলবো, কিন্তু শুরুতে যেহেতু আপনি মিডিয়া সেলের দায়িত্বে আছেন, আমি একটু মিডিয়া সেল নিয়ে এবং ওভারঅল মিডিয়া নিয়ে একটু কথা বলতে চাইছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আপনাদের কি অবজারভেশন, মিডিয়া কেমন পারফর্ম করছে? হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে মিডিয়া নিয়ে খুব একটা যৌক্তিক একটি প্রশ্ন, যে মিডিয়ার পারফরমেন্সটা কেমন। এখানে খুব যদি নির্মোহ হতে হয় তাহলে গত 17 বছর মিডিয়াকে আমরা যেভাবে আচরণ করতে দেখেছি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে তাদের মজ্জাগত হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে বিগত সময়গুলোতে মিডিয়ার মূল কাজটি ছিল তোষামত করা, স্তুতি করা এবং ঠিক সত্য কথন থেকে অনেকটা দূরে থাকার যে একটা প্রবণতা সেটা ছিল। এখানে অনেকে হয়তো বলেন যে সে সময় সরকারি সংস্থার তদারকি ছিল, সরকারের চাপ ছিল, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমন ছিল যে ভিন্ন মতকে সহ্য না করবার জন্য কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যাপার ছিল, এমনকি দেশ থেকে বাধ্য করার ব্যাপারগুলো ছিল। কিন্তু একটা বিষয় আমরা জানি যে কিছু কিছু পেশা আছে যে পেশার সাথে কিন্তু ঝুঁকি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা চাপের মুখে হয়তো তার আদর্শ বিচ্যুত হতে বাধ্য হয়েছে। কারণ হলো যে আমরা যদি মিডিয়ার চরিত্রগত জায়গাতেগুলো, আচরণগত জায়গাতে যদি দেখি, দেখব যে আমরা মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে সংবাদপত্রগুলো, তারা কিন্তু যেমন তারা প্রিন্ট ভার্সন থাকতে পারছে না, তাদেরকে অনলাইন ভার্সনে যেতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ইউটিউবে চলে যাচ্ছেন। এবং অর্থাৎ মনে হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়া ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা যেন একটা প্রথাগত জনপ্রিয়তার দিকে যাওয়ার জন্য তারা সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করছেন। এক্ষেত্রে উচিতটা ছিল এরকম, বা কাঙ্ক্ষিত ছিল যে মেইন স্ট্রিম মিডিয়াটা সামনে থাকবে এবং সোশ্যাল মিডিয়া তাকে অনুসরণ করবে। এটা ব্যাপারটা উল্টো হয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া জগৎটাকে এখন বলতে গেলে অনেকটা নিয়ন্ত্রণ করছে এবং মেইন স্ট্রিম মিডিয়ার সেই সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে কখনো কখনো আমরা দেখছি যে ভুল তথ্য, মিথ্যা তথ্য যেগুলোকে ফ্যাক্ট চেক করা হচ্ছে না, সেটা সোশ্যাল মিডিয়াতে আছে বলে তড়িঘড়ি করে সেটা মেইন স্ট্রিম মিডিয়ায় লুফে নিচ্ছে এবং তারা তাদের কিন্তু ইলেকট্রনিক বা প্রিন্ট ভার্সনে সেটা ছাপিয়ে ফেলছেন বা প্রকাশ করছেন। এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে মিডিয়ার কাছ থেকে যে প্রত্যাশিত উত্তরণের আকাঙ্ক্ষা ছিল যে গণ অভ্যুত্থানের পরপর, সেটা পুরোপুরিভাবে পূর্ণ হয়েছে বলে মনে হয় না। এবং যে 17 বছরে যারা জ্যেষ্ঠদেরকে দেখে যারা নবীনরা বা তরুণরা সত্যিকার অর্থে মিডিয়ার সাথে নিজেদেরকে একটা আদর্শিক জায়গায় নেবেন, তারা সেটা নেওয়ার যেহেতু সুযোগ পাননি, ফলে আমরা যেমন নতুন প্রজন্মের মধ্যেও সেরকম কোনো আদর্শিক জায়গা দেখছি না যারা মিডিয়াকে সঠিক রাস্তায় রাখতে চান। অর্থাৎ সব কিছু মিলে আমি এক বাক্যে বলতে পারি মিডিয়া তার কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। আপনারা বিভিন্ন সময়ে এই কথাটি বলেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তো আমরা তো জানি যে প্রচারের চাইতে অপপ্রচারের জৌলুস বেশি, সেটার রসনা তৃপ্তি দেয় বেশি, ফলে সেই কারণে অপপ্রচারটি জনপ্রিয়তার দিক দিয়ে যায়। ফলে এই মিডিয়া ট্রায়াল করবার জন্য একটা জিনিসকে ফুলে ফাঁপিয়ে বড় করে দেখাবার প্রবণতা থাকতেই পারে, সেটা সহনশীলতার দিক দিয়ে বিএনপি সেটাকে গ্রহণ করে, মেনেও নেয়। কিন্তু একই সাথে একটা অনুযুক্ত করতেই পারে যে যেখানে পুরো একটা ব্যাপারটাকে যাচাই বাছাই না করে কেন মিডিয়া ট্রায়ালটা করা হচ্ছে। আদর্শিক জায়গার কথা যেটা আমি প্রথম প্রশ্নের উত্তরে বলেছি আপনাকে, সেই আদর্শিক জায়গায় আমাদের বোধহয় অনুগত থাকবার সময় এখন একটু খুব ভীষণভাবে এসেছে। সত্যকে সত্য, সাদাকে সাদা বলবাটার ব্যাপারটা কিন্তু মিডিয়ার জন্য সবচেয়ে ভালো হয়। ভালো বলেছেন, কিন্তু তারপরেও আমি বলবো যে মিডিয়া ট্রায়াল যখন আমরা বলি শব্দটি, এটি একটি কঠিন শব্দ, এবং এই অভিযোগটা যদি আসে তখন আসলে আমরা বুঝতেই চাইবো যে মিডিয়া ট্রায়ালটা কেন হচ্ছে, এবং আমরা তো চাইবো না যে মিডিয়া ট্রায়াল কারো বিরুদ্ধে এটা হোক। আমি বলেছি সমস্ত আপনাকে যে আমরা দেখতে চাই যে মানে কোনটা জনগণ পছন্দ করে। মিডিয়ার ভেতরে একটা খুবই একটা বেশি আমি বলবো যে প্রচলিত শব্দ আছে, যদিও খুব বেশি কথাটি যৌক্তিক নয়, সেটা হলো যে জনগণ কি খায় আর কি খেতে চায় সেই রেসিপিটা তারা পরিবেশন করেন। সেখানে ট্রায়াল করে যদি বিএনপিকে যদি আমি কাট করে দাঁড় করিয়ে সেই খাওয়ানোর জন্য
কোনো একটা রসনার, সেক্ষেত্রে খুব বেশি পরিশ্রম তো করতে হয় না। আমি একটা কথা কোনো কিছু প্রমাণ ছাড়াই যদি বলে দিই তাহলে তো কাজটা হবে। আপনি বলছেন যে এটা আসলে সংবাদ মাধ্যমে দুর্বলতা থেকে হচ্ছে, হ্যাঁ, ইচ্ছাকৃত না, দুর্বলতা তো ষড়যন্ত্র আছে। না। আর নৈতিকতার জায়গাতে সংবাদপত্রে যে জায়গাতে নির্মোহ থাকবার দরকার ছিল, খুব বেশি একনিষ্ঠ থাকবার কথা ছিল, সেই জায়গায় বোধহয় তারা খুব বেশি সে জায়গায় থাকতে পেরেছেন বলে মনে হয় না। ফলে একটা ঋজু মেরুদণ্ড আমাদেরকে যত চমৎকার একটা মিডিয়া দিতে পারতো, যেটা পৃথিবীর অনেক দেশে রয়েছে যেখানে মিডিয়া সত্যিকার অর্থে মানুষকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আমি যদি সত্যিকার অর্থে একটা প্রশ্ন যদি নির্মোহভাবে আপনাকে করতে চাই, তা আমাদের চতুর্থ স্তম্ভ বলতে কি মিডিয়াকে বাংলাদেশের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পেরেছে? এখনো পারেনি। তো সেটা যদি না পারে তো সেক্ষেত্রে মিডিয়া ট্রায়াল তো সেই রকম আমরা যে সমস্ত যেগুলো পতিত যে ব্যাপারগুলো একটা মিডিয়ার সাথে থাকে তারই একটা অনুষঙ্গ হিসেবে থাকবেই। এটা আমাদের বোধহয় উত্তরণের জায়গায় যেতে হবে আমাদের। রাইট, মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে আসি। আমরা কিন্তু এই কথাটা আপনাদের কাছ থেকেও শুনেছি, এমনকি এনসিপির নেতারাও বলেছে যে মিডিয়া ট্রায়ালের শিকার, কোনো ঘটনা ঘটলেই কোনো অভিযোগ আসলে মিডিয়া ট্রায়ালের শিকার এই বিষয়টা আসছে। এটা আপনার মুখ থেকে শুনি যে আসলে এই অভিযোগটা কেন আসছে। না, ধন্যবাদ জেসিন, আপনাকে, পাভেল ভাই আছেন, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেহেতু মিডিয়ায় কাজ করেছি লম্বা সময় ধরে, আবার বাইরে থেকে এখন মিডিয়াকে দেখছি, তো আমার ভেতর এবং বাইরে থেকে দেখার দু ধরনেরই সুযোগ হয়েছে আর কি। প্রথমত যেটা পাভেল ভাই বললেন যে মিডিয়াকে বলা হয় আধুনিক সময়ে যে এটা রাষ্ট্রের একটা ফোর্থ পিলার, যে গণতন্ত্রের জন্য। আমাদের দেশে তো মানে এটার প্রাতিষ্ঠানিকতা পায় নাই, যার কারণে এটা একটা বেসরকারি পিলার বলতে পারি আর কি আমরা এটাকে। এখন একটা সময় তো ছিল মিডিয়া শুধু সরকারি মিডিয়া, বিটিভি ছিল আমাদের, আর কোনো টেলিভিশন ছিল না। এবং শেখ মুজিবুর রহমান তো আমাদেরকে একটা মানে অসাধারণ জিনিস দিয়ে গেছেন, সেটা হচ্ছে সংবাদপত্রের কণ্ঠরোধ করে উনি সংবাদপত্রকেও জাতীয়করণ করেছেন, যে 4টা সংবাদপত্র রেখে বাকিটা বন্ধ করে দিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া আসার পরে আস্তে আস্তে এই জিনিসগুলো খুলেছে, এবং বেগম খালেদা জিয়ার রেজিমেই আমরা দেখেছি প্রাইভেট টিভি চ্যানেলটা স্টার্ট হয়েছে। প্রাইভেট টিভি চ্যানেলের, আপনি তো প্রথম সময়ের লোক, আপনি তো 21 টিভিতেই কাজ শুরু করেছিলেন, আপনারা প্রথম ব্যাচে এনটিভিতে কাজ করেছেন, সরি। তো আমরা যখন দেখলাম যে এই প্রথম প্রাইভেট চ্যানেলটা কাজ শুরু করলো, প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে একটা ভিন্ন ধারার প্রেজেন্টেশন শুরু হলো, এইভাবে আমাদের মিডিয়ার এই বিকাশটা হয়েছে। তারপরে পত্রিকা, সংবাদপত্র জগতের বিষয়ে তো আমরা জানি অনেকগুলো সংবাদপত্র এসেছে। এখানে কয়েকটা জিনিস আমি দেখি, মানে প্রত্যেক দিকেই ছোট 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 করে কয়েকটা দিক আছে। একটা হচ্ছে আপনি যেটাতে বেশি ফোকাস করেছেন, সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। আনফর্চুনেটলি মিডিয়া ট্রায়ালটা আমরা সবসময় দেখি যে বাংলাদেশে যদি বড় দাগে দেখেন, আপনি বিএনপির বিরুদ্ধে ব্যবহৃত হয় বেশি। আওয়ামী লীগের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল কিন্তু কাজ করে না, তাদের এমন শক্তি, তাদের এমন খড়গ। তখন আমরা আমাদের মিডিয়া কর্মীদেরকে, আমাদের বন্ধুদেরকে বলতে শুনি, তারা বলে যে ভাই আমরা অসহায়, আমরা বাধ্য হয়ে এটা করছি, ইত্যাদি কথা বলে। কিন্তু যখন আবার উল্টে যায়, বা যখন দেখি যে আমরা আওয়ামী লীগের বাইরে যখন আসে, তখন দেখবেন আপনি মিডিয়ার কর্মীদের খুব মানবাধিকার, তাদের বক্তব্য, তাদের সিরিয়াসলি তারা খুব কশাস হয়ে যায়। আপনি রিসেন্টলি দেখেছেন যে আমাদের সংবাদপত্র পরিষদ অনেক উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু দেখেন যখন মাহমুদুর রহমান মতো সম্পাদককে আঘাত করা হয়েছে, নির্মমভাবে মারা হয়েছে, আবুল আসাদকে আপনার সংগ্রাম অফিসে গিয়ে তাকে সেখান থেকে তার কর্মক্ষেত্রকে ধরে এনে পুলিশে তুলে দেওয়া হয়েছে, তার একটা শব্দের জন্য, তারা একটা ভাষা ব্যবহার করেছে, এই জন্য শাহবাগ থেকে বাংলাদেশের মিডিয়াগুলো বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। তখন কিন্তু সংবাদপত্র পরিষদ, আমাদের এই নানা মানে সাংবাদিক ইউনিয়ন, তাদেরকে আপনি কোনো কথা বলতে দেখবেন না। আমি এই পুরানো কাসন্দিটা ঘাটতে চাই না, কিন্তু হঠাৎ করে যদি আমি যদি আমার হিস্ট্রি কি ভুলে যাই, তাহলে আমার এটাও আবার একটা পাপ হবে। তা আমরা দেখেছি যে বাংলাদেশে এই একটা অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে সবাই খুব হয়ে যায়, বাধ্য হয়ে যায়, মানে সুশীল হয়ে যায় যে আমরা কি করব, আমাদের কথা বলা এটা না শুনলে তো পারছি না, আমার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, আমার এটা হবে সেটা হবে। কিন্তু যখন এই রিজিম চেঞ্জ হয়, তখন ওনারাই আবার খুব সোচ্চার হন। তো আমার কথা হচ্ছে যে অবশ্যই মিডিয়া সোচ্চার থাকতে হবে, মিডিয়া ট্রায়াল হোক, আমরা সেটা চাই না, বাট মিডিয়ার কাছে জবাবদিহিতার বিষয় থাকবে। আমি একটা ছোট্ট বিষয় বলি, যখন এই যে বিএনপি যে এবার কয়েক হাজার তার নেতাকর্মীকে বহিষ্কার করলো, খুব ঘটনা আপনি দেখবেন না যে উইলিংলি করেছে। প্রত্যেকটা ঘটনা এখন মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া হোক আর তো মেইন স্ট্রিম মিডিয়া, তো মিডিয়াতে আসার কারণেই কিন্তু তখন অ্যাকশনটা নিয়েছে।
সেম ঘটনা আপনি এটা জামাতের ক্ষেত্রেও দেখবেন, সেম ঘটনা এনসিপির ক্ষেত্রেও দেখবেন। কেউ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এসে কোনো কারণে, ওই যে যখন কক্সবাজারে গেল কেন প্রশ্ন উঠেছে তখনই তাদেরকে শোকজ করেছে। ওই যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা চাঁদা বা 15 নয় 10 লক্ষ টাকা চাঁদা আনতে গিয়েছে, যখন সেটা ধরা পড়েছে তখনই শোকজ করেছে। ঠিক তেমনি ভাবে বিএনপিরও দেখবেন, ওই যে পাথর দিয়ে মেরেছে যখন পত্রিকায় আসছে তখনই ঘটনাটা হয়েছে। ঘটনা কিন্তু 2 দিন পরে 3 দিন পরে মিডিয়াতে এসেছে। তার মানে এখানে মিডিয়ার রোলটা গুরুত্বপূর্ণ। মিডিয়া জবাবদিহি তার আওতায় এনেছে বলেই ওনারা বাধ্য হয়েছেন এই অ্যাকশনটা নিতে। আমার মনে হয় না যে মিডিয়া যদি না তুলতো, মিডিয়া যদি কিন্তু এই চর্চাটাও ভালো না, অভিযোগ আসার পর ব্যবস্থা নেওয়া, এটাও আমরা একটা পরিবর্তন দেখতে চাই। আমি আসবো আবার আপনার কাছে, অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর, আমি আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপিতে মিডিয়া সেল ডিল করে আমার কাছে মনে হয় যে একটা বড় দল, বেশ কঠিন একটি কাজ, এবং যে দলে আপনার প্রায় প্রতিদিনই প্রতি সপ্তাহে অভিযোগ আসছে, তো আপনার দলের মিডিয়া কি তুলে ধরছে সেটা সত্য না মিথ্যা সেটা যেমন দেখা, তারপরে দলের ভাবমূর্তিটাও আপনাকে দেখতে হয় যে ভাবমূর্তি যাতে রং ইনফরমেশন না যায় বা ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, সোজা বাংলায় বলি আমি। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি এত অভিযোগ আপনি কতটুকু চ্যালেঞ্জ ফেস করেন বা ফিল করেন নিজে, কতটুকু কাজটা চ্যালেঞ্জিং? আমি পেশাদার সাংবাদিক তো নই, মিডিয়ার পেশাদার ব্যক্তিত্ব তাও বলবো না। তারপরে বলবেন যে আমি মিডিয়ার এই জায়গাটিকে কেমন করে দেখছি। যে আমার যে পেশাগত যে জায়গাটি আছে সেখান থেকে আমার কাছে কিছুটা মনে হয় যে পূর্ব অভিজ্ঞতাটা ধারণ করে আমি এই জায়গাতে এসেছি। এখানে দুটো জিনিস বলি আমি, যে বাঁ হাত দিয়ে ঢাল রাখি ডান হাতে কলম রাখি, এরকম ব্যাপার। অর্থাৎ প্রতিনিয়ত এই যে মিডিয়া ট্রায়াল বলেন বা অন্যান্য যে সমস্ত অপপ্রচারগুলো হয় সেটা আমি বাঁ হাত দিয়ে সামাল দিই, আর ডান হাত দিয়ে আমি দলের পক্ষে লিখি। দলের পক্ষে যারা বলেন তাদের কথাগুলোকে আমি সংবাদপত্র জগতে আনবার চেষ্টা করি, আমাদের নিজেদের পেজে আনবার চেষ্টা করি, এবং একই সাথে আমাদের যারা বিভিন্ন আপনাদের টক শোগুলো বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে যারা অংশগ্রহণ করেন, যারা কলাম লেখেন, তাদেরকে আমরা বলতে গেলে প্রতি মাসেই তাদের সাথে আমি একবার করে আমাদের সাথে বসবার সুযোগ হয়। ফলে সাম্প্রতিক যে প্রেক্ষাপটগুলো তৈরি হয় সেখানে আমরা একটা ইউনিফাইড মেসেজ দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এই জায়গাতে যেন বিচ্ছিন্নভাবে কেউ কোনো কথা বলে দলের ব্যাপারে যেন একটা প্রশ্নের জন্ম দিতে না পারেন, সেখান থেকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা হয়। এবং একই সাথে আমি প্রশিক্ষণ বলবো না, তবুও মনে হয় যে সংবাদ জগৎকে বা মিডিয়া জগৎকে ডিল করার জন্য যে কতগুলো পেশাদারিত্বের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেন চর্চাটা সবাই সঠিকভাবে করতে পারে। তবে অনেক বড় দল তো, ফলে সবাই যে এটা নেন বা তা না, অনেকে হয়তো মনে করেন যে এতদিন পরে সে আমাকে শিখতে হবে কেন, আমি তো নিজে যথেষ্ট ভালোভাবে মিডিয়াকে হ্যান্ডেল করছি, কিন্তু এটা হয়তো অনেকে এটা মানতে চান না। দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে সেটা নিয়ে আপনি কি দলের মধ্যে কথা বলেন কিনা? কারণ এটা তো সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তো আপনার জন্য এটা ফেস করা। নিশ্চয়ই আপনি যেটা বলেছেন খুবই সঙ্গত, এবং আমরা এই জায়গাতে কতগুলো জায়গায় হয় কি যে আমরা খুব বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে যাই, সেটাও কিন্তু কোনো জায়গাতে আমাদের জন্য কিন্তু বুমেরাং হয়ে কাজ করেছে। যেমন মিটফোর্ডের ঘটনার সাথে যেটা মঞ্জু ভাই বলছিলেন, যে একটা হত্যাকাণ্ড ঘটলো শহরে প্রকাশ্য দিবালোকে একটা হাসপাতালের মতন একটা ব্যস্ততম জায়গায়, মেন স্ট্রিম মিডিয়া 2 দিন সময় লাগলো এটাকে প্রকাশ করবার জন্য। এই প্রশ্নটা আমরা তো রাখতেই পারি। সেটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ একটা মুহূর্তে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো, এবং সেই রাত্রে একেবারে পূর্ব প্রস্তুতি নিয়ে পুরো দলের পর আমাদেরকে হামলে পড়া হলো, এবং সেখানে যারা অভিযোগ করতে পারতেন তারা গিয়ে বলছেন যে প্রকৃত যে এফআইআরটা তাদের ছিল সেটাকে বদলে দিয়ে অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই নামের পেছনে কান নিয়ে গেছে চিলে দৌড় করতে গিয়ে আমরা করলাম কি, আমাদের দলের কয়েকজনকে বহিষ্কার করে দেওয়া হলো। পরে ঘটনাকে খুঁজতে গিয়ে দেখা গেল যে এই ঘটনার সাথে বিএনপির তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। তো ফলে কোনো ক্ষেত্রে আমরা মনে হচ্ছিল যে জনগণ কি মনে করবে, আমরা বরং তাড়াতাড়ি করে কোনো একটা অ্যাকশন নিই। আমাদের হয়তো সে জায়গা থেকে একটা তাড়াহুড়া করে কোনো ঘটনা ঘটে গেলে বরং ভুল অ্যাকশনও কোনো ক্ষেত্রে হয়ে যায়। তো এটা আমাদের আত্মসমালোচনার জায়গা। তবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু প্রতি মুহূর্তে একটা কথা বলেন যে আমাদের এত কষ্ট করে একটা অর্জন, 17 বছর ধরে দলের শীর্ষ পর্যায়ে আমাদের একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে প্রত্যেকে এতটা বেশি নির্যাতিত হয়েছেন, এবং বিভিন্ন রকমভাবে তারা ক্ষমতার দাম্ভিকতার কাছে তারা নির্যাতনের শিকার হয়েছেন। সেই অর্জনগুলো গুটি কয়েক মানুষের একটা ছোট্ট একটা লালসা বা অপকর্মের কারণে ক্ষতিগ্রস্ত হবে, একটা বড় দল হিসেবে এটা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। কারণ আপনি আমার ভালোর জন্য যদি আমাকে 10 নম্বর দেন, খারাপের জন্য 15 নম্বর কেটে দেবেন, এটা কিন্তু খুব বেশি আমার প্রতি সুবিচার করা হয় না। রাইট। মুজিবুর রহমান মঞ্জু, আমরা তো মিডিয়া ট্রায়াল নিয়ে কথা বলছি, তো মিডিয়ার ট্রায়ালের অভিযোগ যেমন সবগুলো দলের দিক থেকে আছে, পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং। সেখানে এই মিডিয়া ট্রায়াল যেখানে যেখানে হচ্ছে সেটাও ন্যারেটিভ বিল্ডিংয়ে সাপোর্ট করছে।
কিন্তু দলগুলো যে একে অপরের বিরুদ্ধে কথা বলছে, এভাবে যেটা ন্যারেটিভ ডেভেলপ করছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? কারণ হচ্ছে যে কিছুদিন আগে আপনি যখন দেখলেন গাজীপুরে সাংবাদিক হত্যা হলো, সাথে সাথে আমরা দেখলাম যে এনসিপি নেতা পোস্ট দিলেন যে বিএনপি চাঁদাবাজ হত্যা করেছে, এবং সেটা শত শত মানুষ শেয়ার করলো। তো এভাবে যখন মানুষের কাছে বার্তাটা পৌঁছে যাচ্ছে, আবার এটা যে মেসেজটা যে ভুল, সেই বার্তাটা হয়তো তার কাছে পৌঁছে যাচ্ছে না, এই ঘটনাটা ঘটে। তো আমি যে জায়গাটায় কথা বলতে চাই সেটা হচ্ছে যে কেন এই ন্যারেটিভ বিল্ডিংয়ের যুদ্ধ, ন্যারেটিভ বিল্ড করার যে যুদ্ধ আমরা দেখছি একে অপরের বিরুদ্ধে, এটা কেন শুরু হয়েছে? মানে আমি এনসিপির ইমেজ ক্ষতি করে অন্য দলের কী লাভ হবে, বা বিএনপির ইমেজ নষ্ট করে তাদের লাভ কী হবে, এটা কেন হচ্ছে? প্রতিপক্ষ হিসেবে দেখছে কেন? একটা তো হচ্ছে স্বার্থের একটা দ্বন্দ্ব থেকেই এটা হয়, আর এটা তো একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডই আছে। আমরা সবাই চেষ্টা করি অপরকে হেয় করার জন্য, অপরকে যদি আমিও জানি তুমিও জানো, বা এ ধরনের একটা স্লোগান, তো ঠিক বলছে যে আমিও জানি তুমিও জানি মিস্টার অমুক পাকিস্তানি, ধরেন এই যে একটা ন্যারেটিভ দিল। ঠিক তারপরের দিনই দেখলাম বলছে আমিও জানি তুমিও জানি অমুক মিয়া হিন্দুস্তানি। তো যখন আপনি আরেকজনকে পাকিস্তানি বলছেন, আপনার শুনতে খুব ভালো লাগছে, আপনার কাছে মনে হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ স্লোগান দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে, কিন্তু পরের দিন যখন ওইটা আপনার দিকেই ঘুরে আসে, তখন আবার আপনার খুব গায়ে লাগে যে আমাকে তো হিন্দুস্তানি বানিয়ে দিল। তো এই ধরনের ন্যারেটিভ কিন্তু ইল মোটিভে যদি কোনো ন্যারেটিভ হয়, মিথ্যা যদি কোনো ন্যারেটিভ হয়, এটা ধরেই রাখেন, এটা আপনাকে কিন্তু সাস্টেইন করবে না, এটা আপনাকে পেছনে ফিরে আনবে। এবং এই ধরনের বহু ঘটনা বাংলাদেশে ঘটেছে। দেখবেন যে আপনি হয়তো একটা জিনিস আমার প্রতি মিথ্যা আরোপ করে দিচ্ছেন, বা একটা সুযোগ পেয়েছেন বলে সাথে সাথে আপনি আমাকে শোয়াই দিলেন। ওই যে দেখবেন আমাদের কিছু কিছু ভাষা বলে যে তোমার শোয়াই দেবো আমি, আমাদের মানে অনলাইনে যারা আছে একজন আরেকজনকে বলে আর কি, আপনাকে কিন্তু আমি এখন করে ফেলতে পারবো। তো এই যে শোয়াই দেওয়ার রাজনীতি, যে আমি আপনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ ফলস অথবা নানা ধরনের বলে আমি আপনাকে একেবারেই অপমান করে দিতে পারবো। দেখেন বাংলাদেশে বেশ কিছু ন্যারেটিভ স্টাবলিশ করা হয়েছে পরিকল্পিতভাবে। সে ফর এক্সাম্পল ধরেন এই যে রাজাকার শব্দটা ন্যারেটিভ আকারে এসেছে, যে না রাজাকার একটা নির্দিষ্ট অংশকে করা হয়েছে, কিন্তু যখন রাজাকারের তালিকা করা হলো আপনি দেখলেন যে আওয়ামী লীগের লোকই রাজাকারের তালিকায় বেশি। ঠিক আছে না? তা আপনি যখন কোনো একটা ন্যারেটিভকে হাইব্রিড প্রসেসে যাবেন, কোনো না কোনো সময় সেটা আপনার দিকে এসে দাঁড়াবে। আচ্ছা আমি যদি বলি তারেক রহমান সম্পর্কে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে খাম্বা, হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আপনি দেখেছেন যে যখন প্রমাণাদিতে যাওয়া গেল যে উনি কি পরিমাণ অর্থ লুটপাট করেছেন বা পাচার করেছেন, দেখা গেলো সেখানে কোনো এভিডেন্স নাই, এবং খালেদা জিয়াকে বিচার করতে হচ্ছে একটা ফলস একটা মামলা দিয়ে, যেটা ব্যাংকের ইয়াতে প্রমাণ হচ্ছে যে সেটা সঠিক না। একটা মজার ঘটনা আপনাকে বলি, আপনি দেখেছেন কিনা জেসিন জানি না, পাভেল ভাই তো দেখার কথা। এই আমাদের যখন ওই আন্দোলন হচ্ছিল তখন একটা ফোন কল লিক হয়েছিল, ফোন কথোপকথন, সেটা হচ্ছে জেনারেল ইব্রাহিমের সাথে তারেক রহমানের একটা ফোন কল লিক হয়েছিল, শুনেছিলেন আপনি সেটা? এটা পাভেল ভাইয়ের মনে থাকার কথা। বাংলাদেশের আমি বেশ কয়েকজন খুব উচ্চ মার্গের ইয়াকে দেখেছি, যে কি বলে আপনার সুশীল সমাজের প্রতিনিধিকে দেখেছি, ওনারা ওই ফোন কল শুনে বললেন আরে তারেক সাহেব তো অনেক ভদ্রলোক, উনি তো অনেক ম্যাচিউর মানুষ, আপনি এখনো ওই ফোন কলটা শুনতে পারবেন, উনি তো খুবই সোভার। তো আমি বললাম যে আপনার কাছে কি মনে হয়েছিল? বলছে আমাদের কাছে তো মনে হচ্ছে উনি খুব অ্যারোগ্যান্ট, এটা সেটা। তো আমি আপনি কি কোনো ওনার আচরণ দেখেছেন অ্যারোগ্যান্ট? না, আমি শুনেছি। এই যে দেখেন শুনেছি, এই যে ন্যারেটিভ এক জায়গা থেকে শুনেছেন, কিন্তু যখনই এটা উনি দেখলেন তখন কিন্তু উনি আবার ব্যাকফায়ার করলেন, মানে উনি আবার, আমি কিন্তু তারেক সাহেবের সাথে যখন দেখা হয়েছে আমি ওনাকে এটা বলেছি, আমরা দেখেন আপনারা পাবলিকলি অ্যাপিয়ার করেন না কেন? আমি কিন্তু সমালোচনা করছি পাভেল ভাইয়ের, আপনাদের এই যে মিডিয়া সেল, বিশেষ করে রাইট উইং এর লোকদেরকে আমি দেখি, তারা মিডিয়া প্রচারণা রিয়েল জায়গাটাতে তারা খুব দুর্বল থাকে। তারা এই সমস্ত জায়গায় কখনো একটা বয়ানকে ভাঙার জন্য সাহস করবে। যেমন এই যে আমি কিন্তু আজকে প্রথম শুনলাম যে ওই যে এই মিটফোর্ডে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে ভুলক্রমে বহিষ্কার করা হয়েছে, মানে একটা সেন্সেশন তৈরি হয়েছে মিডিয়াতে, যার কারণে চিন্তা করলেন যে এখন ড্যামেজ কিভাবে কন্ট্রোল করা যায়, ধাও কিছু বহিষ্কার টহিষ্কার করে দিই, তাহলে বলছে বিএনপি খুব অ্যাকশনে আছে। এই জায়গাটায় আপনি যদি সিরিয়াসলি পজিশন না নেন, ন্যারেটিভকে পাল্টা চ্যালেঞ্জ না করেন, তাহলে আপনাকে এটা ভুল ন্যারেটিভের উপরেই থাকতে হবে। ঠিক আছে? দেখবেন জামাতের লোকেরা প্রায় বলে যে আমরা রাজাকার ছিলাম না, দেখেন আওয়ামী লীগ রাজাকার ছিল, তো তোমরা রাজাকার বলে গেলে চেতে ওঠো কেন?
যখন আপনি কিছুই বললেন না, আপনি যখন রাজাকার বলেন দেখবেন তার গায়ে লাগে, সে চেপে ওঠে। আরো কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। চেপে উঠলেই তো আপনার ন্যারেটিভটা এস্টাবলিশড হয়ে যায়, তাই না? আমরা নির্বাচনীয় যেহেতু কথা বলবো, তার আগে একটু শুনি যে আপনাকে তো মিডিয়া আরেকটি জিনিস ফেস করতে হচ্ছে যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন কবে দেশে আসবেন, এই প্রশ্নটি। হ্যাঁ, সো আমি এটা একটু শুনি যে আপনারা আসলে কোনো তথ্য দিতে পারবেন কিনা এখন। এটা একটা প্রশ্ন তো নিশ্চয়ই আছে, এটা শুধুমাত্র জনগণের, আমার দলের নেতাকর্মীরাও এই প্রশ্নটি করেন। এই ব্যাপারে যে জিনিসটা বলবার আছে কি, একটা পুরো ব্যাপারটাকে আমরা যেন কোনো তার দেশে ফেরার ব্যাপারটাকে একটা এমন নয় যেটা ফ্লাইটে উনি উঠলেন এবং নেমে গেলেন বাংলাদেশে, ঠিক এইভাবে বিষয়টিকে দেখলে বোধহয় ভুল হবে। 8-10 জন মানুষ যেরকম করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যান, ওনার ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু এতটা সহজে আমরা দেখি না, অন্তত উনি যেরকমভাবে দেখতে চাক না কেন, কারণ তার ফিরে আসা না আসার ব্যাপারটা সবটা যে তার নিজের ইচ্ছার সাথে সম্পর্কিত এমন কিন্তু নয়। এর সাথে কিন্তু অনেকগুলো বলতে পারেন যে মানে পেশাদার গোষ্ঠীর তাকে সে সম্মতি দেয়া না দেওয়ার প্রশ্নটি রয়েছে। একেবারে পুরো বিশদ আলোচনায় যদি আমাকে নিতে চান বোধহয় না, ঠিক হবে না। যদি জোর করে জানতে চান হয়তো আমি হয়তো বাধ্য হয়ে বলেই ফেলবো, কিন্তু তারপরে হয়তো বলি যে তাকে আমরা কিভাবে দেখছি যে এখন বাংলাদেশের গণতন্ত্র বলুন, তার স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, এগুলোর সাথে কিন্তু কোনো কোনো নাম কখনো কখনো সমার্থক হয়ে যায়। তার কিন্তু তখন একটা জাতীয় পর্যায়ে তার প্রয়োজনীয়তার যে অপরিহার্যতা আছে, এটাকে যদি আমরা গুরুত্বের সাথে দেখি, তাহলে কিন্তু তার সময়টাকে আমরা তাৎক্ষণিক করবার জন্য ত্বরান্বিত করার চাইতে উপযুক্ত সময় কোনটা সেটি যদি বিচার করতে চাই তাহলে ভালো হবে। নেতাদের মুখ থেকে শুনছি যে ভাষণে বলছে তারেক জিয়াকে দেশে আসার কথা বলছে এবং বলছে অনলাইন থেকে বের হয়ে আসুন। আপনার কি মনে হয় যে কেন বলছে এটা? কি অনলাইন বা অফলাইন কে এভাবে দেখি না আমি, বরং আমি মনে করি যে অনলাইনে উনি যতটা বেশি সাংগঠনিকভাবে যুক্ত থাকতে পারেন সেটা অফলাইনে হয় না। যেমন উনি 1 ঘন্টা আগে চিটাগঙ্গে একটা গ্রুপের সাথে কথা বলে 5 মিনিটের মাথায় কিন্তু উনি পঞ্চগড়ে চলে যেতে পারেন, কিন্তু ওনাকে যদি আপনি ফিজিক্যালি এখানে আনতেন সেটা কখনোই সম্ভব হতো না। একদিনে উনি 5টা-7টা সাংগঠনিক উন্নত বিশ্বে বহু মিটিং এটা অনলাইনে হচ্ছে। আপনি যদি জনসভা দিয়ে লক্ষ লক্ষ লোককে হাজির করলেন, ওখানে লক্ষ লক্ষ টাকার ব্যয় হলো, তারপরে উনি গিয়ে 10 মিনিটের একটা বক্তৃতা দিলেন, সে জ্বালাময়ী ভাষণ যেগুলোকে আমরা বলি, তার চাইতে উনি যদি এই তার অ্যাপিয়ারেন্সের মধ্যে তার কথাগুলোকে, ওনার প্রেজেন্সটা কি দলের যারা তৃণমূলের নেতাকর্মী যারা বিপথে যাচ্ছে সেটা থামাতে পারতো কিনা? আরো সেটা পারতো, কিন্তু তার জন্য কি আমরা সাংগঠনিক যে শৃঙ্খলা, যে সমস্ত কার্যক্রম ছিল সেটা কিন্তু কখনো ব্যাহত হয়নি, বা এটা উনি ঝুলিয়ে রাখেনি যে ঠিক আছে আমি ফিরে এসে বিচারটা করব, তারপরে আমি বহিষ্কার করবো, এটা করেননি। উনি কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন এবং সেটা সময়ের গ্যাপে এমনও হতে হয়েছে যে যেমন হয়তো গভীর রাতে তাকে সিদ্ধান্ত দিতে হয়েছে, মানে উনি যে জায়গায় এখন বসবাস করেন সেখানে রাত 3টাতেও এটা উনি দিয়েছেন। ফলে উনি তার এই সীমাবদ্ধতা জানেন এবং এটা জানেন বলে কিন্তু তিনি কখনো এটাকে অজুহাত হিসেবে দাঁড় করান না, এবং দলের জন্য যেটি প্রয়োজন যখন প্রয়োজন তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্তটি আমরা পেয়ে যাই। কিন্তু আচ্ছা, মুজিবুর রহমান মঞ্জু, আমি একটু এবার নির্বাচন নিয়ে কথা বলি। আপনি তো বলছেন এনসিপির সাথে জোটে আগ্রহী, একটা প্রোগ্রামে আপনি বলেছেন, নিউজে দেখলাম আর কি। তো কোনো আমাদেরকে যখন সবাই জিজ্ঞেস করে, আমাদেরকে অনেক সময় প্রশ্নটা ফেস করতে হয় যে আপনারা ইলেকশন কিভাবে করবেন, তো আমরা বলি যে আমাদের তো প্রথম ইলেকশন তো আমরা চাই যে আমাদের বেশিরভাগ প্রার্থী বেশিরভাগ আসনে আমরা দিতে পারি। আমি যদি বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারি, আমার দল সম্পর্কে মানুষের আগ্রহ বাড়বে, তৃণমূলে আমি পৌঁছাতে পারবো সহজে। আর যদি আমি কোনো জোটে যেতে চাই, আমি বলছি যে দেখেন ইলেকশনের একটা পলিসি থাকে যে আমি একটা জোটে যাব, বা আমি ইলেক্টেড হওয়ার জন্য একটা যাব, বা আমাদের একটা, সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের যদি জোটের কোনো সুযোগ থাকে বা জোটের যদি কোনো অফার আসে, তাহলে আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে এই গণ অভ্যুত্থানের যারা একদম সক্রিয় শক্তি, আমরা নিজেরা একটা অ্যালায়েন্স করব এবং তারুণ্যের শক্তিটাকে নিয়ে। কারণ আমরা দেখছি বিএনপিতে একটা পাওয়ারফুল অ্যালায়েন্স আছেই, জামাত বা ইসলামিক দলগুলোর মধ্যে তাদেরও একটা পাওয়ারফুল একটা অ্যালায়েন্স আমরা দেখতে পাচ্ছি। তারা আমরা একটা থার্ড ফোর্স আকারে একটা অ্যালায়েন্স যদি থাকে, তাহলে ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা মনে করি একটা শুধু কার্যকর সরকার থাকলে হবে না। তাহলে সেক্ষেত্রে থার্ড ফোর্সে এবি পার্টি, এনসিপি আর কারো কথা ভেবেছেন আপনারা? আমরা মনে করেছি সেন্ট্রিস্ট পার্টি বলতে যেটাকে আমরা বুঝাই আর কি। ধরেন আমরা যদি বিএনপিকে রাখি সেন্টার টু রাইট, আর যদি আমরা ইসলামিক ফোর্সগুলোকে রাখি মোর একদম এক্সট্রিম রাইটে যদি রাখি, তাহলে আমরা যারা সেন্টার টু লেফট বা লেফট টু সেন্টারের দিকে আছে, এক্সট্রিম লেফটকে বাদ দিলে বাকিটাকে আমরা মনে করছি যে এটা একটা ধারণা হতে পারে যে এটা একটা জায়গা। আপনারা কি নিজেদের সম্পর্কে আপনাদের মূল্যায়ন হচ্ছে আপনারা সেন্টার টু লেফট?
না, আমরা সেন্টার টু লেফট না, আমরা সেন্ট্রিস্ট বলছি। বাট সেন্ট্রিস্টের সুবিধা কি, সে কিছুটা রাইট কিছুটা লেফটে সে বিস্তার করতে পারে। যেমন আপনি দেখবেন আমাদের দলের যদি আপনি অবস্থান দেখেন, আমরা নতুন একটা বিকাশমান দল, রাইট টু লেফট সবার সাথে আমাদের একটা খুবই ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে। এবং আজকে আমি এটা দাবি করব না, বাট অনেকে আমাদেরকে এই প্রশংসাটা করেন, আমাদের সামনেও করেন পেছনেও করেন, যে না এবি পার্টি সবাইকে একটা বন্ধনের মধ্যে রেখেছে। আপনি দেখবেন আমরা বিএনপিকে সমালোচনা করছি, আবার বিএনপির যেটা প্রাপ্য, বিএনপির যে প্রশংসাটা প্রাপ্য সেটাও আমরা বলছি। আমরা ইসলামিক ফোর্সে তাদের রাজনৈতিক দার্শনিকতার জায়গা থেকে তাদের সমালোচনা করছি, কিন্তু তাদের যে নৈতিক মান, তাদের যে সাংগঠনিক দক্ষতা, সেটাকে আমরা স্বীকার করছি। আমরা লেফট ওরিয়েন্টেড পার্টিগুলোর যে ধরনের অধিকার ভিত্তিক তাদের কর্মকাণ্ড আছে সেটাকেও ওয়েলকাম করছি, আবার তাদের যে লিমিটেশনসটা আছে, তারা একদম রেজিমেন্টাল অ্যাটিটিউড রাখে, সেটাও বলছি। আমরা একটু জোট নিয়ে কথা বলছিলাম, এই জোটের বিষয়ে বিএনপি কি ভাবছে সেই বিষয়টা শুনতে চাই অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর আপনার কাছ থেকে, যে আপনারা যুগপৎ আন্দোলন যাদের সাথে করেছেন এর বাইরে আর কারোর সাথে জোট করবেন কিনা, কিছু ভাবছেন কিনা? বিএনপি কিন্তু খুবই অ্যাকোমোডেটিভ একটা রাজনৈতিক অবস্থানে আছে আর কি। দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার 31 দফার যে ভূমিকা সেখানে বলা আছে আর কি, যে আমরা সরকার পরিচালনার সময় যদি জনগণ আমাদেরকে সেই জায়গায় নেবেন বলে আমরা আশা করছি। এর বাইরে যারা যুগপৎ আন্দোলনের সাথে ছিলেন, এর বাইরে নতুন দল বা এবি পার্টি আপনারা কোনো কিছু ভেবেছেন? আমাদের ক্ষেত্রে বললাম তো, এই বিএনপি একটা বড় মেল্টিং পট, এবং সেখানে মঞ্জু ভাইরা কেন, অন্যরা যারাই আসতে চাইবে না কেন, তাদের সবার জন্য কিন্তু আমাদের দরজা খোলা আছে। বরং আমরা এটা বিশ্বাস করি যে আমাদের একটাই অবস্থান ছিল, যে সেটা হলো স্বৈরাচার বিরোধী একটা অবস্থান। সেই অবস্থানে যখন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পেরেছি, সেক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ঐক্যটা কেন থাকবে না? সেজন্য এই যে ন্যারেটিভের যে কথাগুলো হয়, এগুলো নিয়ে আমরা আলোচনাতে যেতে চাই না, বরং সেই ন্যারেটিভটা যদি ওদিকে না দিয়ে যদি আমরা ঐক্যের ন্যারেটিভের কথা বলতাম, তাহলে দেশের জন্য সেটা ভালো হতো। সেটা কেন হচ্ছে না? সেটা হচ্ছে না কেন, প্রত্যেকের সেখানে বিএনপি কেন লিড দিতে পারলো না? বিএনপি লিড দিতে পারলো না, এটা যতটা সত্যি তার চাইতে অনেক বেশি সত্যি হচ্ছে অন্যরা নিজেদেরকে লিডার মনে করার মধ্যে একটা ভ্রান্তির ভেতরে আছেন। তারা নিজেদেরকে লিডার মনে করার ভ্রান্তিতে আছেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি দ্বিতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাহলে আপনার প্রস্তুতি একরকম, আর আপনি যদি মনে করেন যে আমাকে প্রথম স্থানটি অধিকার করতে হবে, তাহলে আপনার প্রস্তুতি আরেক রকম হবে। কিন্তু আপনার সামর্থ্যটা যদি দ্বিতীয় স্থানের জন্য যদি হয়, তাহলে আপনি দ্বিতীয় স্থানের জন্য চেষ্টা করুন। সামর্থ্য দ্বিতীয় স্থানের রেখে আপনি প্রথম স্থান অধিকার করার চেষ্টা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু হবে কি, আপনি হতাশ হবেন এবং দেশবাসীকে হতাশ করবেন। মানুষের তো স্বপ্ন বড় থাকবেই, আর স্বপ্ন বড় থাকতে পারে, কিন্তু সে স্বপ্ন ভঙ্গ বলে একটা শব্দ কিন্তু আছে আর কি। সব স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হয় না, সেজন্য বেশিরভাগ স্বপ্নই আচ্ছা, জুলাই সনদ নিয়ে একটু কথা বলি। আমি মুজিবুর রহমান মঞ্জুর মন্তব্য শুনে আসি। জুলাই সনদ তো ঝুলে আছে এখনো পর্যন্ত পিআরের দাবি, এবং আমরা দেখছি জামাত থেকে বলা হচ্ছে যে পিআর না হলে নির্বাচনে যাবে না। আপনার জুলাই সনদে 84টা পয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে 9টা বা 10টা পয়েন্টে এক ধরনের নোট অফ ডিসেন্ট আছে। এই নোট অফ ডিসেন্টগুলো বেসিক্যালি বিএনপি বেশিরভাগ দিয়েছে। যে বিষয়ে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে মৌলিক জিনিস। যেমন ধরেন প্রধানমন্ত্রীর টেনিওর কত হবে, আমরা বলেছি যেভাবেই হোক 10 বছরের বেশি না। বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা বিএনপিকে অনুরোধ করেছি যে আপনারা এটা একটু প্রত্যাহার করে নেন, তাহলে এটা আমাদের একটা নতুন একটা ডাইমেনশনে আমরা যাব। মানুষ বুঝবে, বা যিনি প্রধানমন্ত্রী থাকবেন উনিও বুঝবেন যে আমাকে একটা নির্দিষ্ট সময় পর সরে যেতে হবে, নেক্সট লিডারশিপ আসবে, এবং এটা বাংলাদেশে একটা নতুন একটা নতুন উত্থান ঘটবে, একটা নতুন ডাইমেনশনের। সেকেন্ড, আমরা বলেছি যে দুইটা পার্লামেন্ট, যদি পার্লামেন্টের দুইটা হাউস থাকে, লোয়ার হাউসে যদি ট্রেডিশনাল আমাদের এখন যে ফার্স্ট পাস দি পোস্টের সিস্টেমে হয়, আপার হাউসে সেটা হবে পিআরএ। আদার দেন আমাদের এখানে ডেমোক্রেসির এই ভারসাম্যটা থাকে না। তো এটা আমরা বেশিরভাগ লোকই একমত হয়েছি। বিএনপি, আমরা খুব আশাবাদী ছিলাম যে বিএনপি এটাতে একমত হবে, কিন্তু বিএনপি এখানেও নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো বেসিক্যালি আপনি দেখেন, যদি আপার হাউসটা যদি পিআর না হয়, আসলে আপার হাউসটা আমাদের আর কোনো কার্যকরিতাই থাকে না, কারণ আপার হাউসটা দেখা যাবে ওইটার একটা রেপ্লিকা হয়ে যাবে একই। তাহলে আরেকটা হাউস 100 লোকের পার্লামেন্টের করা তো দরকার হচ্ছে না আমাদের, এবং অনেকটা আলংকারিক হয়ে যাবে, অলংকারিক হয়ে যাবে সেই পার্লামেন্টটা। কিন্তু আপার হাউসে তো যাদের যাওয়ার কথা তারা তো দলীয় নেতাকর্মী না, তারা এরকম হবে, একদম দল যেভাবে চিন্তা করছে তাই বলবে, সেটা কেন আমরা ভেবে এটা ভাবছি এই জন্য যে নমিনেশনটা যেহেতু আপনি একটা জিনিস ভাবেন যে লোয়ার হাউসে যারা আছে, ধরেন বিএনপি যেটাতে বলতে চাচ্ছে যে লোয়ার হাউসে যার প্রাধান্য থাকবে অ্যাকর্ডিংলি আপার হাউসেও তার প্রাধান্য থাকবে। তো ফলে সে ওই নিচের প্রাধান্য আর উপরের প্রাধান্যের মধ্যে তো সে একই রকমই থাকবে, খুব বেশি।
তো এইটাকে তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা তো বলছি যে আমাদের রাজনীতিটাকে আমরা নতুন ডাইমেনশনে নিতে চাই, যে কোনো ইস্যুতে পার্লামেন্টে বিতর্ক হবে, পার্লামেন্টে কথাগুলো হবে, ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে। তো নিশ্চয়ই এই জন্য আমি যেটা বলি যে এই বিএনপি যদি এই জিনিস, আমি শুনেছি বিএনপি চিন্তা করছে নতুন করে, বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট গুলো তুলে নেয় বা যতটুকু পারে তুলে নেয়, তাহলে এখানে একটা সনদটা আমাদের গ্রহণযোগ্য হবে। এখন সনদ ইমপ্লিমেন্টেশনের জায়গায়ও যেটা হয়তো পাভেল ভাই, আমি শুনেছি ওনার আজকে এই নাকি এটা বাধা সৃষ্টি করার জন্য, আপনি যদি বুঝেন যে হ্যাঁ এটা একটা দুরভিসন্ধি, ফর্মুলাটা যেটা প্রস্তাব করেছেন খুব সংক্ষেপে কি বলতে পারবেন? ফর্মুলা আমরা দুইটা বলেছি। একটা হচ্ছে যে যেই কথা নিয়ে বিতর্ক হচ্ছে যে এটা নেক্সট পার্লামেন্ট এটা করবে। দেখেন, আমরা এক্সিস্টিং কনস্টিটিউশনের আলোকে আমরা যে গণঅভ্যুত্থানটা করেছি এটা কিন্তু অবৈধ, এটা কিন্তু এক ধরনের নৈরাজ্য এক্সিস্টিং মানে কনস্টিটিউশন আন্ডারে। তাহলে আমাকে তো আমার সনদে বলা হচ্ছে এটা নৈরাজ্য না, এটা বিশ্বের কোনো দেশে কনস্টিটিউশন মেনে কখনো গণঅভ্যুত্থান হয় না। তাহলে বিশ্বের প্রত্যেক জায়গাতেই যখন গণঅভ্যুত্থান হয় তখন এটাকে একটা মহৎ কাজ হিসেবে দেখানো হয়, এটাকে একটা যুদ্ধ। দেখেন আমাদের এখানে বলা হয়েছে এরা 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 হচ্ছে শ্রেষ্ঠ সন্তান, বা এরা হচ্ছে ওই বলেছেন জুলাই সনদে উল্লেখ করা আছে। তা এইটাকে তো আপনাকে ঘোষণাপত্র উল্লেখ করা আছে। এটাকে এখন পার্থক্যটা কোথায়? বিএনপি বলছে আমরা পার্লামেন্টে যাওয়ার পর এটাকে ইনক্লুড করব। পার্লামেন্টে যে আপনি যাবেন তার নিশ্চয়তা কি? পার্লামেন্টে যে আপনার একক অবস্থান থাকবে সেটা তো আমি বলতে পারছি না। সবাই যদি এগ্রি করে পার্লামেন্টে যাওয়ার পর আমরা রেটিফাই করব, তাহলে পার্লামেন্টে কেউ না কেউ তো যাবে। হ্যাঁ, আচ্ছা, পার্লামেন্টে আমি যদি বলি যে আমরা তো সবাই এখনই এটাকে ইনক্লুড করতে পারি, এই এখনই ইনক্লুড করলে আর পরে যায় পার্লামেন্টে করলে তো পার্থক্য নাই। এখন করলে যেটা হবে, কেন এখন করলে কি সমস্যা? যেটা হবে, আমরা কেউ যদি পার্লামেন্টে নাও থাকি সেটা অ্যাসিওর হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এখন করার প্রসেসটা কি? এখন করার প্রসেসের দুইটা প্রসেসের কথা আমরা বলেছি। একটা হচ্ছে যেই প্রসেসে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে বৈধ করা হয়েছে, 106 আমাদের আর্টিকেলে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলা হয়েছে। যখন সংবিধানের মধ্যে থেকে আপনি কোনো সমাধান পাবেন না, তখন এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে একটা সমাধান বের করতে হবে। এটা একটা ওয়ে, যে এটার মাধ্যমে প্রধান উপদেষ্টা একটা হুকুম আকারে বা ফরমান আকারে বা একটা অধ্যাদেশ আকারে জারি করবেন যে এইটাই আমার এখন থাকবে। আদার দেন আপনাকে একটা গণভোটে যেতে হবে। গণভোট নিয়ে অনেকের একটা কোশ্চেন আছে যে গণভোট বৈধ কিনা, গণভোটে কি চাই। গণভোটে আপনি বেশি কিছু চাইবেন না, গণভোটে চাইবেন এই যে আমি সনদটা তৈরি করেছি এটা কনস্টিটিউশনের পার্ট এখন থেকে হবে না হবে না, আপনি শুধু এই মানুষের কাছ থেকে চাইবেন। শুনি বিএনপি কি ভাবছে। অধ্যাপক ডক্টর মধু হোসেন আলমগীর, আপনার মন্তব্য শুনি। আসলে কি বিএনপি, যে আমরা শুনছি জুলাই সনদে দেয়া নোট অফ ডিসেন্ট গুলো কমিয়ে আনার একটা কথা ভাবছে বিএনপি, আসলেই কিনা? না, সেটা তো আলোচনা তো সবসময় রয়েছে। যেহেতু ঘোষণাপত্রটি স্বাক্ষর হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তো অবস্থানের পরিবর্তন হতেই পারে ব্যাপক বিশ্লেষণ এবং অধিকতর গ্রহণযোগ্যতার কাছে, অথবা যদি মনে হয় যে এটা থেকে আমরা যদি জটিলতা নিরসন করতে পারি। তবে একটা ব্যাপার বোধহয় এখানে একটু আলোচনার জন্য প্রাসঙ্গিকতা রাখে। আমাদের জন্য খুব চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে সমস্ত রাজনৈতিক দল, শুধুমাত্র ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে বাদ দিয়ে, একটা কক্ষের ভেতরে তারা সকাল থেকে সন্ধ্যায় দিনের পর দিন, যাদের মতো দ্বৈততা যাই থাকুক না কেন মাঠে, তারা একটা ঘরের ভেতরে বসে হাতাহাতি না করে চমৎকার একটা ডিবেটের মধ্যে দিয়ে বিতর্ক করে তারা কিন্তু নিজেদের কথা বলেছেন, অন্যের কথা শুনেছেন, পরস্পরের ভেতরে তারা যুক্তির আদান প্রদান হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপত্তি অনাপত্তি এগুলো দিয়ে কিন্তু একটা কাঠামো। সেখান থেকে আমরা এমন হতাশা দেখলাম যে অনেকেই বলছে এটা 30 দিনের চড়ুই ভাতি ছিল কিনা। এটা প্রশ্নটা হচ্ছে কি, দেখেন, আমি যদি শেষ মুহূর্তে সমস্ত অংশগ্রহণ আমি করলাম, পুরোটা সময় এখানে থাকলাম, থাকার পরে যদি চড়ুইভাতি করি তাহলে হবে কি যে সবার সাথে প্রশাসনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। তাহলে আলোচনাতে তো তারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তো তাহলে মাঝপথে তো কিছু বলেন না। হ্যাঁ, সেখানে তখন বলেন যখন আমরা এটাকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছি তখন চড়ুইভাতি বলে পুরো জিনিসটাকে জোলো করে দাও, খেলো করে দাও, ওটা ঠিক হবে না। মঞ্জু ভাইয়ের সাথে আমি বেশিরভাগ কথাতে একমত নিশ্চয়ই হব, কারণ মঞ্জু ভাই মুক্ত চিন্তার মানুষ। কিন্তু একটা বিষয় কিন্তু আছে কি, যে সংসদে যারা যাবেন আর কি, তাদের কেউ যদি বলে যে আমাদেরকে যে তোমরা রাবার স্ট্যাম্প বানাবে, একটা কাগজ দিলে সেটাকে আমার মেনে নিতে হবে, একটা আলোচনা করতে পারবো না, ছোটোখাটো একটা পরিবর্তন যদি করতে চাই আমাকে সেই সুযোগটাও রাখছো না। নোট অফ ডিসেন্টের জায়গাটা এখানে, অর্থাৎ আপনি যদি একটু অধিকতর আলোচনার জায়গা রাখেন, এটা কিন্তু কেউ বাতিল করে দেয়নি। আমরা মনে হয় যে কিছু জায়গা বোধহয় সংসদের জন্য রেখে দিই, এটা সৌন্দর্য। এটা সংসদ সদস্যরা তো শেষ পর্যন্ত একটা পরিবর্তিত যে সংবিধান তৈরি হবে,
যেটাকে আমরা অনেকটাই বলতে পারি যে খোল নলচে বদলে যাওয়া প্রায় একটা নতুন সংবিধানের মতন, যে সংবিধানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। সেখানে স্বাক্ষরদাতা হিসেবে যারা থাকবেন তারা তো একটা গৌরবোজ্জ্বল একটা কাজের ক্ষেত্রে নিজেদেরকে কিন্তু এই অন্তর্ভুক্ত যে করবেন। আমরা শুনছি এখন যারা বলছেন যে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না, এটা আপনাদের কতটুকু ভাবাচ্ছে আসলে? আমাদের এই পিআর শব্দটির সাথে তো 2 মাস আগে আমরা পরিচিত ছিলাম না, নতুন একটা শব্দকে পরিচিত করা হয়েছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথেও পিআর বলে কোনো কথাটা ছিল না। পিআর পৃথিবীর কোনো গণতন্ত্র যারা চর্চা করছে, সে আমি ভারতের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, তারা পিআরের চর্চা করে কিনা। বরং যুক্তরাজ্য তো পিআরকে সাংঘাতিক রকমভাবে সেখানে বলতে পারে যে সেটাকে পরিত্যাজ্য করেছে। আপনি ইলেকট্রাল কলেজে যদি একটা ভোট কম পান, তো আপনি একটা ভোটও আপনার না। তো ফলে এখানে তো প্রফেশনের তো দূরে থাক, বরং বলা হয়েছে যে আমি 49%কে 0 ধরে নিচ্ছি, আমি 51টাই পুরোটা। আপনি সেই যদি আপনি যুক্তরাষ্ট্রের নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থাটা দেখেন, তো ফলে যদিও সেটা নিয়ে সমালোচনা আছে যে থাকতে পারে, অনেক, কিন্তু হ্যাঁ। তারপরেও একটা যুক্তরাষ্ট্র তার সাংবিধানিক ফেডারেল কাঠামোতে সেটাই কিন্তু তার সবচেয়ে ফেডারেলের সর্বোচ্চ ক্ষমতাধর সেটাই ব্যক্তিকে যে নির্বাচন একদম করছে। গ্রহণযোগ্য সেটাও আমরা সেটাও বলছি নিশ্চয়ই না, নয়, কিন্তু পিআর নিয়ে সমালোচনা পিআরের আছে ব্যাপারে সারা অনেক বিশ্বে, আলোচনা হতে এটাও পারে। আজকে সত্যি। এই পরিসরে পিআরের আলোচনার মধ্যে আমি ঢুকতে চাই না, কারণ আমি অনেকগুলো জায়গাতে পিআরের বিশদ ব্যাখ্যা করেছি। পিআরের একটা সবচেয়ে বড় জটিলতার কথা বলি, যে একটা নাগরিক যদি মনে করেন যে তিনি সদস্য হতে চান সংসদের কোনো একটা জায়গাতে স্বতন্ত্র অবস্থা থেকে, আপনি কিন্তু পিআর পদ্ধতিতে তাকে সেখানে নিতে পারবেন না। পিআরে যদি একটা দল এবং দলের প্রতীককে যদি ভোট দিতে হয়, তো স্বতন্ত্র সে ব্যক্তিটি প্রতীক কোথায় পাবে? সবচেয়ে যেটা বড় কথা যে ভোটারদের সাথে জনপ্রতিনিধি আমরা direct যে সকল যোগাযোগ ক্ষেত্রে এবং কমিটমেন্ট, প্রতিশ্রুতি, সেই জায়গাগুলো হ্যাঁ একটা নিশ্চয়ই, প্রশ্ন আপনি আছে। খুবই চমৎকার একটা কথা আমি- বলেছেন। আমি একটা সেকেন্ড যদি শুধু সময় নিই, আমাদের দেশে সকল সংসদ সদস্য কিন্তু প্রথমেই বলেন যে আমি গোবিন্দগঞ্জ এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। আপনি যদি জানতেন আপনিও বলবেন। আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের সবটাই কিন্তু হয়েছে ওই নেতৃত্বের জায়গা থেকে। সংসদ সদস্যরা বলেছেন যে আমার স্কুল লাগবে, কলেজ লাগবে, ঘাট লাগবে। তো আপনি বায়বীয় সংসদ সদস্য 300টা রেখে দেবেন, তার কোনো এলাকা থাকবে না। সংসদীয় ব্যবস্থাপনাতে পৃথিবীর কোথাও এরকম কোনো ব্যবস্থা এই নেই। যুক্তির জবাবে আপনি কি বলবেন মুজিবুর রহমান মঞ্জু? আমি শেষ করে দেব। দেখেন এই যদি আপনি এই একদম- আলোচনায় ঢুকলে অনেক লম্বা একদম আলোচনা 1 হবে। মিনিটে। আমি যেটা বলি যে প্রত্যেকটা সিস্টেমেরই পজিটিভ এন্ড নেগেটিভ দিক আছে। আমরা কেন পিআর এর পক্ষে কথা বলেছি, যেহেতু আমাদের এখানে ফার্স্ট পাস দি পোস্টটা ফেল করে গেছে। আপনি যে সমস্ত দেশের উদাহরণ দিচ্ছেন আমাদের সাথে তো মিলছে না। কারণ আমাদের এখানে বেসিক, যেমন আপনি এই যে ফার্স্ট পাস দি পোস্ট আমরা দেখলাম 3টা ইলেকশনে কি হয়েছে, সেটা নির্বাচনই হয়নি। নির্বাচনই হয় না। সুতরাং এই জায়গার কারণে আমাদের কাছে বিষয়টা বোঝা যাবে না যে প্রবলেমগুলো আসছে, এগুলো কিন্তু বিভিন্ন দেশে যেখানে পিআর আছে প্রায় 70-80টা দেশে, তারা কিন্তু এগুলো সলভ করেছে। আমি পিআরের এখানে কোনো স্বতন্ত্র সদস্যের জন্য বা ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিভিজুয়াল সিস্টেমও এখানে আছে। আপনি যদি ধরেন আমরা 3 জন এক আসনে ইলেকশন করলাম, দল যদি বলে যে এই আসনে যদি বেশি ভোট আমাদের দল পায়, ধানের শীষ পায় বা অমুক মার্কা পায়, তাহলে মওদুদ হোসেন আলমগীর এখানে আপনাকে বানানো হবে, আপনার দল, তাহলে উনি তো ওয়ার্ক করবে ওনার ওখানে, এবং লোকেরা ওনাকে দেখেই ভোট দেবে। এগুলো সলভ করার সুযোগ আছে, এগুলো নানা ধরনের প্রবলেম যেমন আছে সলভ করার সুযোগ আছে। অসুবিধাটা হচ্ছে পিআর এর একটাই থ্রেট, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য, যেটা যে কারণে আমরা মেনে নিয়েছি। আমরা কিন্তু পিআর এর পক্ষে ছিলাম লোয়ার হাউসে, একটা কারণে আমরা পিআর কে কোয়ালিশন ছাড়া সরকারই হবে না, কোয়ালিশন ছাড়া সরকার হবে না, এই সিচুয়েশনে এটা আমাদের জন্য খুবই মারাত্মক। এবং পিআর পদ্ধতির কারণে বহু দেশে এরকম হয়েছে যে হয়েছে। গভর্নমেন্ট সরকার বারবার ভেঙে গেছে, সেটা সমর্থন উইথড্র করার জন্য এটা হয়েছে। দেখেন, হ্যাঁ, এটা যেহেতু আছে প্রবলেম, আবার আপনি দেখেন ফার্স্ট পাস দি পোস্টের কারণে কি হচ্ছে, আপনি কেন্দ্র দখল করেই তো জিতে যাচ্ছেন। সেটাকে আমি আমরা যদি- থামাবো আমি কিনা? যদি 5টা মাথা ব্যথা কেন্দ্র- বলে মাথা কেটে দেবো আমি যদি নাকি? 5টা কেন্দ্র দখল করতে পারি, তাহলে তো আমি আর মানে ইয়ে হয়ে যাচ্ছি। ফলে 5টা কেন্দ্র যদি আপনি দখলও করেন, তারপরে আমার মনে হয় যে কেন্দ্র দখলের যদি সুযোগ থাকে তাহলে পিআর পদ্ধতিতেও কেন্দ্র দখল করা যেতে পারে। আমরা কিন্তু আবার সুবিধা যেটা হচ্ছে, মানে এরপরও সুবিধা যেটা হবে, তারপরও সে যেটা ভোট পাবে তার কিছু না কিছু অংশীদারিত্ব পার্লামেন্টে থাকে। আরো সমস্যা আছে এই সমস্ত ব্যাপার আছে। আচ্ছা, আমাদের একদম 30 seconds। গ্রামীণ আসনগুলো কিন্তু শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ভোটের সমস্ত ঘনত্ব কিন্তু এখন শহরে। ফলে ওনারা কিন্তু গ্রামে প্রচার করতে যাবেন না, যে বেশি ভোট পাওয়ার জন্য শুধুমাত্র ঢাকা এবং শহরে শহর কেন্দ্রিক হয়ে থাকবে। দুজনকে অনেক অশেষ কথা ধন্যবাদ। বিতর্ক করা এটা যাবে, আমরা বিতর্ক করা যাবে, কিন্তু ঘটনা হচ্ছে সেটা না। ঘটনা হচ্ছে যে আমাদের এখন প্রায়োরিটি হওয়া উচিত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কৃতিতে আমাদের ঢোকা। এক্স্যাক্টলি, আমরা আর আশা আমাদের করছি যেটা সেদিকে আমরা বলেছি আপনারা যে এইটার বিতর্কে না গিয়ে আপনারা মিক্সড করেন, পৃথিবীর বহু দেশে মিক্সড Mixed আছে, আছে, হতে পারে। মিক্সড করেন আপনি। এইজন্য আমরা বলেছি লোয়ার হাউসে ফার্স্ট পাস দি পোস্ট, আপার হাউসে পিআর। যদি আপনি আপার হাউসেও পিআর না দেন, তাহলে লোয়ার হাউসে আমরা আবারও এই বিষয়ে আরেকদিন কথা জি, বলবো। ঠিক আপনাদের আছে। দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আজ, দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।